যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা শুধুমাত্র এই দুটা অধ্যায়ে কিন্তু পড়লে, এই দুটা দেশকে যদি পড়েন তাতেই কিন্তু আর বেশি কিছু পড়তে হবে না আশা করা যাচ্ছে। সংবিধান থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসে এবং এটা 100 ভাগ। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, এই তিনটা অধ্যায় থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসে। যে আমি মূলত আজকে যে বিষয়গুলো আপনাদেরকে সিলেবাসে দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। ও পাঠের পদ্ধতি, এটা আপনাদের প্রশ্ন আজকে আলোচনা করার একটু আমি চেষ্টা করব। এর পদ্ধতিগুলো কি কি আছে, এটা আপনাদের পরীক্ষা অনেক আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আমাদের যে নিত্য নৈমিত্তিক একটা ধারাবাহিক লাইভের কথা বলা হচ্ছে, আপনাদের প্রত্যেক দিন 9:30টায় এই লাইভের অংশ হিসেবে আজকে আপনাদের সামনে আমি এসেছি। চাকরি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি অ্যালাউ করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। মূলত আপনাদের এনটিআরসি 18তম শিক্ষক নিবন্ধনের যে রাষ্ট্রবিজ্ঞান থেকে কিভাবে আপনাদেরকে কোন সিলেবাসে পড়লে ভালো ভালো ফলাফল পাওয়া যাবে, কোন সিলেবাস আপনারা যদি অনুসরণ করেন তাহলে আপনাদের ফলাফলটা ভালো হবে, এই রিলেটেড দিক নির্দেশনামূলক, পাশাপাশি কোনভাবে প্রশ্ন আপনারা লিখলে সেখান থেকে ভালো মার্ক ক্যারি করা সম্ভব হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি আপনাদের আজকে। সো আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমাদের কিন্তু এনটিআরসি এর কোর্স, এখানে আমরা লিখিত কোর্স চালু করেছি এবং এই কোর্সে আপনাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে প্রায় আমরা 21টির মতো কোর্স চালু করেছি। সো কলেজ লেভেল সব প্রায় 42টি কোর্স আমরা এখানে এখন পর্যন্ত রান আছে। সো এরও ধারাবাহিক অংশ হিসেবে আমি আপনাদের সামনে মূলত আজকে এসেছি রাষ্ট্রবিজ্ঞান থেকে কিভাবে পড়লে কোন বিষয় বা কোন কোন পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনারা ভালো মার্ক ক্যারি করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করার জন্য। এর পাশাপাশি আপনারা জানেন যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু স্কুলের জন্যও আছে, কলেজের জন্যও আছে, সমাজবিজ্ঞান অনুষদের জন্যও কিন্তু বিদ্যমান আছে। সো এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। আমরা দেরি না করে চলে যাই আজকের মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা সিলেবাস কী হতে পারে, রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস কি হতে পারে, কলেজ লেভেলে কি সিলেবাস হতে পারে, স্কুল লেভেলে কতটুকু সিলেবাস আপনাদের জন্য এখন পর্যন্ত বিদ্যমান আছে। পাশাপাশি আমি চেষ্টা করব আমার নিজের তৈরিকৃত, আমার হাতে লেখা একটা নোট, যে নোট আপনাদেরকে আমি আজকে পড়ানোর চেষ্টা করব বা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এইভাবে যদি আপনারা লেখেন তাহলে আশা করা যায় যে ভালো ফলাফল ইনশাল্লাহ পাবেন। তো তাহলে আমরা শুরু করে দেই। আজকের মূলত রাষ্ট্রবিজ্ঞান থেকে যে ব্যাপারগুলো আপনাদের সবচেয়ে বেশি কনফিউশন বাজে, যে কিভাবে উত্তর করলে কি হবে বা কি কোথা থেকে কোন প্রশ্ন আসতে পারে, এই ব্যাপারগুলো সরাসরি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে আমি প্রথমত যেটা আপনাদের সামনে নিয়ে এসেছি, রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাসটা আপনাদের আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। রাষ্ট্রবিজ্ঞানের জন্য আপনাদের কলেজ লেভেলে যে সিলেবাসটা আপনারা ফলো করবেন, এই কলেজ লেভেলের সিলেবাসটা একটু আলোচনা করব। পাশাপাশি এখান থেকে যে প্রশ্নগুলো আসে বা কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে দেখি আজকের মূলত সিলেবাসে কি আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 18তম নিবন্ধনের ক্ষেত্রে সিলেবাস দেওয়া আছে বেসরকারি কলেজ, প্রভাষক বা পলিটিক্যাল সায়েন্স আমরা যেটাকে বলে থাকি, এই রাষ্ট্রবিজ্ঞানের মূলত এই সিলেবাস থেকে আপনাদের প্রশ্ন করা হবে এবং এই সিলেবাস থেকে ডিটেলস আপনারা বিস্তারিত জানতে পারবেন পরবর্তী সময়ে। তো এটা থেকে আলোচনা করার প্রেক্ষিতে আমি শুধু আপনাদের একটা কথাই বলবো যে পলিটিক্যাল সায়েন্সে যদি স্কুল লেভেল চিন্তা করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেকগুলো সাইট আপনাকে দেখতে হচ্ছে, একবারে 8টা থেকে 10টার মতো আপনাকে টপিকস দেখতে হবে। পাশাপাশি যদি কলেজ লেভেলে দেখেন আপনাকে একটা টপিক্সে পড়তে হবে, কিন্তু খুব বেশি পড়তে হবে, কেননা আপনারা জানেন যে রাষ্ট্রবিজ্ঞানে আসন কম থাকে কিন্তু প্রতিযোগিতা বেশি থাকে। সো সবাই অনেকে আছেন রাষ্ট্রবিজ্ঞানের এখানে, যারা রাষ্ট্রবিজ্ঞানে আছেন পাশাপাশি অন্যান্য সাবজেক্টেরও যারা আছেন তারাও মূলত এই রুলসটা ফলো করতে পারেন আপনারা। দেখা যাক, আমরা তাহলে মূলত প্রথমত সিলেবাস নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, তারপরে আমি আমার যে তৈরিকৃত প্রশ্ন আছে এইটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো দেখি আসলে মূল উদ্দেশ্যটা কি হতে পারে। এখানে রাষ্ট্রবিজ্ঞান আপনারা সবাই দেখেছেন এবং এর সিলেবাসটা আমি যদি একটু আলোচনা করি, পলিটিক্যাল সায়েন্সের কোন কোন প্রশ্নগুলো আপনাদের কাছে আসে। প্রথমে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে আপনাদের রাষ্ট্রবিজ্ঞান কি, প্রকৃতি, পরিধি, পদ্ধতি এবং ইহার সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের কি সম্পর্ক আছে, এটা নিয়ে আপনাদের প্রশ্ন আসবে। 2 নম্বরে যদি যাই আমি, আমাদের এখানে সিলেক্টেড থিঙ্কার্স যেটা আমরা বলি, যে রাষ্ট্রবিজ্ঞানীগুলো আছে তাদের জীবনী, তাদের লেখনী, তাদের অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো ছিল এইগুলো নিয়ে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর 3 নম্বরে যদি আমরা যাই, যে কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম যেটা আমরা বলে থাকি, যে বাংলাদেশ
দেশের সাথে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের রাজনৈতিক যে সম্পর্ক আছে সেটা কতটুকু, এবং অন্যান্য দেশের রাজনৈতিক সম্পর্ক, অন্যান্য দেশের সরকার কিভাবে পরিচালিত হয়, এই ব্যাপারগুলো এখানে আলোচিত হবে। আপনাদের তুলনামূলক রাজনৈতিক ব্যবস্থা, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আপনারা শুধুমাত্র এই দুটা অধ্যায়ে কিন্তু পড়লে, এই দুটা দেশকে যদি পড়েন তাতেই কিন্তু আর বেশি কিছু করতে হবে না আশা করা যাচ্ছে। এরপর আমরা যদি দেখি যে আপনাদের সংবিধান থেকে আলোচনা করা হয়, কি থেকে? সংবিধান থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসে, এবং এটা 100 ভাগ সংবিধান থেকে এই প্রশ্নটা আপনাদের 100 ভাগ কমন, মানে এটা আপনাদের একটা প্রশ্ন আসবে এবং আসবে, এখান থেকে কোনো প্রকার মাপ নাই যে কোনো কোশ্চেন আসবে না। সংবিধানটা আপনাদেরকে সেই করে পড়তে হবে। তো এরপর হচ্ছে সংবিধান, ইহার অর্থ এবং গুরুত্ব, সংবিধান পদ্ধতি, এগুলো নিয়ে বিস্তারিত আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে। এরপর হচ্ছে ফর্ম অফ গভর্নমেন্ট বা সরকারের প্রকারভেদ, সরকার কত রকমের হয় আপনারা জানেন যে সরকারের কিন্তু প্রকারভেদ আছে, গণতান্ত্রিক সরকার আছে, রাজতান্ত্রিক সরকার আছে, অভিজাততান্ত্রিক সরকার আছে, এরপর সংসদীয় সরকার আছে, মন্ত্রী পরিষদ সরকার আছে। এই যে অভ্যন্তরীণ যতগুলো সরকার ব্যবস্থা আছে এগুলো নিয়ে মূলত আপনাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, এটাও আমি আলোচনা করার চেষ্টা করব। এরপর দেখেন সরকারের প্রকারভেদ থেকে আমরা যদি চলে যাই অর্গান অফ গভর্নমেন্ট, মানে সরকারের যে অঙ্গসমূহ আছে, আপনারা জানেন যে সরকারের মূলত 3টা ভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টা বিভাগ নিয়ে আপনাদের প্রশ্ন পরীক্ষা আসে। সরকারের যে অঙ্গ প্রত্যঙ্গ, আমরা যদি বলি যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, এই 3টা অধ্যায় থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসে, এটাও খুব গুরুত্বের সহিত আপনাদেরকে পড়তে হবে। যদি আমি সিলেবাস পর্যালোচনা করি বা পর্যালোচনা করে আপনাদের এটাই বলতে পারি যে আমি মূলত আজকে যে বিষয়গুলো আপনাদেরকে সিলেবাসে দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং 100% আপনারা ধরে নিতে পারেন যে এগুলো প্রশ্ন আসবে। আর আমাদের বিদ্যাবাড়িতে যারা মূলত এখন ভর্তিকৃত আছেন তারা ভালো করেই জানেন যে আমরা কিভাবে পড়াচ্ছি, তাই না? বাংলাদেশের অভ্যুদয় থেকে আপনাদের মূলত 52 সাল থেকে শুরু করে 52 সাল থেকে শুরু করে 71 সাল পর্যন্ত এই কথা এখানে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি সংবিধানটাও একসাথে দেওয়া হয়েছে। কি বাংলাদেশের সংবিধানকেও দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যুদয়ের মধ্যে 52 সাল, 54 সাল, 56 সাল, 60 সাল, 62 সাল, 66 সাল, 68, 69, 70, 71 সাল পর্যন্ত যে ঘটনাগুলো মূলত হয়েছে এই সকল ঘটনা আপনাদের পরীক্ষায় কিন্তু এসে থাকে, এবং এখান থেকে বেশি প্রশ্ন আসে, এটা মাথায় রাখতে হবে। এখান থেকে আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এখন আসি, আপনাদের সিলেবাস আলোচনা করলাম যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম আপনাদের অনেকে জানেন না, এই ব্যাপারটাও আমাদের জানানো দরকার। আপনারা দেখেছেন যে এখানে পরীক্ষার বিষয় এবং নম্বর আছে, সবগুলো পরীক্ষার ব্যাপারে এটা বলা আছে। আপনাদের রাষ্ট্রবিজ্ঞানে যদি আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞানে আপনাদের কীরকম মানে প্রশ্নের উত্তর করতে হবে আর কত নাম্বার কোনটাতে আছে, ঠিক আছে, কত নাম্বার কোনটায় আছে, কীরকম পড়তে হবে এটা আমরা একটু দেখি। এখানে ক বিভাগের ক্ষেত্রে আপনাদের রচনামূলক প্রশ্নের উত্তর করতে হবে, 5টি প্রশ্ন থাকবে যার প্রতিটির একটি করে অথবা থাকবে। অর্থাৎ আপনার যদি প্রশ্ন 1 নম্বর এভাবে দেওয়া থাকবে, প্রশ্ন নম্বর 1, হ্যাঁ, প্রশ্ন নম্বর 1 দেওয়া থাকবে, তার সাথে সাথে আপনার এখানে কি থাকবে, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন থাকবে, এইভাবে আপনার প্রশ্ন থাকবে। তবে মাথায় রাখবেন সেখানে কিন্তু একটা ভুল আপনারা করতে পারেন, তা হচ্ছে যে একইভাবে 5টা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে গেলেন আর দেখলেন না অথবা কোনটা। আপনাকে পরীক্ষার প্রশ্নের উত্তর করতে হবে এভাবে, যেটার অথবা থাকবে আপনাকে 2টা থেকে 1টার উত্তর অবশ্যই করতে হবে। কি করতে হবে? 2টার উত্তর অবশ্যই করতে হবে। অথবা প্রশ্ন নম্বর 1-এ যদি আমরা দেখি, প্রশ্ন নম্বর 1-এ অথবা প্রশ্ন 1-এর যে মূল প্রশ্ন আছে এর যে কোনো একটা উত্তর আপনাকে করতে হবে। কোনোভাবে এখান থেকে স্কিপ করলে আপনি কিন্তু 15 নাম্বার হারিয়ে ফেলবেন। কি হবে? যদি এটা কোনোভাবে আপনি স্কিপ করে ফেলেন তাহলে আপনার 15 নাম্বার কিন্তু হারিয়ে ফেলতে হবে। সো এটা মাথায় রাখবেন, এটা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের জন্য না, সমাজবিজ্ঞান অনুষদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর মধ্যে এটা প্রযোজ্য। পাশাপাশি স্কুল লেভেলে যারা সমাজবিজ্ঞানের আপনারা আছেন, এই স্কুল লেভেলে কিন্তু আপনার আবার সিলেবাস অন্যরকম আপনাদের, সেখানে 10টা টপিকস থেকে আপনাদের প্রশ্ন আসবে, প্রত্যেকটা টপিকসকে আপনাকে টাচ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটারে একটা করে অথবা থাকবে। এই অথবায় আপনি হয় অথবা উত্তর করবেন, না হয় মূল প্রশ্ন উত্তর করবেন। এভাবে আপনাকে 10টার 10-এ 100 এই মার্ক থাকবে। স্কুল লেভেলে কোনো প্রকার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না। তো আমি যেটা বলেছিলাম যে আপনাদের প্রশ্নের প্যাটার্ন হবে এরকম যে আপনাকে অথবা এবং মূল প্রশ্ন 2টার 1টার উত্তর কিন্তু করতে হবে, ঠিক আছে? 2টার 1টার উত্তর আপনাকে করতে হবে। স্যার সময় তো শেষ হয়ে আসছে, দ্রুত ক্লাস নিলে ভালো হয়, শেষ রিভিশন দেওয়ার সময় পাবো না। হ্যাঁ, আপনাদের দ্রুত ক্লাস আমরা 3rd ব্যাচের শুরু করব, চিন্তা করিয়েন না। আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে চিন্তা করি এবং এটা যেভাবে ভালো করা যায় সেই চিন্তা আমরা করবো ইনশাল্লাহ।
তাহলে প্রশ্ন 1-এর অথবা থাকবে অথবা মূল প্রশ্ন থাকবে, আপনাকে একটা উত্তর করতে হবে। এইভাবে আপনাকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 5 15 75। আর এরপর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 5 5 25। সংক্ষিপ্তর ক্ষেত্রেও একই অবস্থা, 10টা প্রশ্ন থাকবে, কিন্তু 10টা প্রশ্নের মাঝে প্রত্যেকটার একটা করে অথবা থাকবে। আপনাকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, কিন্তু ওই 5টাকেই টাচ করে কি করতে হবে, এক নাম্বার দিয়ে অথবা 1-এর যে প্রথম প্রশ্ন ওটা দিতে হবে, 2 দিয়ে অথবা তার প্রথম প্রশ্ন দিতে হবে। আপনি ঢালাওভাবে 5টা প্রশ্নের উত্তর করলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনি যদি ঢালাওভাবে 5টা প্রশ্নের উত্তর করতে চান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আলটিমেটলি। সো ওই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের। হ্যাঁ, ব্যাচ 3-তে ভর্তি হয়েছি, ক্লাস শুরু হবে কবে অবশ্যই আপনাকে জানাবো, চিন্তা করিয়েন না। আর আপনারা কোন কোন সাবজেক্টের ক্লাস ফ্রিতে চাচ্ছেন একটু কমেন্টে জানান, যে আপনার এই সাবজেক্ট নেই, আপনার এই সাবজেক্টের ক্লাস ফ্রিতে চাচ্ছেন। আচ্ছা, সমস্যা নেই, অনেকদিন থেকে আসি না, আবার আসবো, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এরপর আসেন আমরা যদি দেখি, আমি আমার মতো করে রাষ্ট্রবিজ্ঞানের জন্য যে আমাদের যে প্রথম ক্লাসটা আমি নেই বা নিয়েছিলাম আমি রাষ্ট্রবিজ্ঞানের, এই ক্লাসে আপনাদের কোন কোন প্রশ্নগুলো পড়িয়েছি বা কোন কোন প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ মনে করেছি, এটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। প্রথমে যদি আমি বলি, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি থেকে পদ্ধতি পর্যন্ত এর সম্পর্কগুলোর মধ্যে একটা প্রশ্ন আমি আপনাদেরকে পড়িয়েছি, আর 2টা প্রশ্ন আপনাদের বাড়ির কাজ দিয়ে থাকি। মানে যারা আমার ক্লাস করেছেন তারা জানেন ভালো করে, একটা প্রশ্ন পড়ানো হয় বা 2টা প্রশ্ন পড়ানো হয়, একটা প্রশ্ন বাড়ির কাজ দেওয়া হয়। এইভাবে প্রত্যেকটা ক্লাস আমাদের কিন্তু বিদ্যমান থাকে, এবং আমরা 15 থেকে 20টা ক্লাস কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা নির্ধারণ করে দিয়েছি, এবং আমরা প্রয়োজন বোধে আপনাদের স্পেশাল কেয়ার স্পেশাল সাবজেক্টেরও ক্লাস নিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়তি একটা সুবিধা পাবেন। তাহলে দেখি, মূলত প্রশ্নটা আমি যদি আলোচনা করতে যাই, যে একটা প্রশ্ন আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব, এটা আমার হ্যান্ডনোট থেকে নেওয়া, আমি আমার মতো করে এটা সাজিয়েছি, অনেক আগে এটা সাজানো, এজন্য হাতের লেখাও দেখা যাচ্ছে একটু অন্যরকম। হ্যাঁ, সো হ্যান্ডনোট থেকে নেওয়া একটা প্রশ্ন, আমি ওটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা যেটা আলোচনা করি যে এটার মানে প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান পাঠের পদ্ধতি, রাষ্ট্রবিজ্ঞান ও পাঠের পদ্ধতি, এটা আপনাদের প্রশ্ন আজকে আলোচনা করার একটু আমি চেষ্টা করব। এর পদ্ধতিগুলো কি কি আছে, এটা আপনাদের পরীক্ষা অনেক আসে। যারা রাষ্ট্রবিজ্ঞানের এখানে আছেন তাদের কিন্তু পরীক্ষায় অনেক রকমের ভাবে এই প্রশ্নটা এসে থাকে, রাষ্ট্রবিজ্ঞান এবং পাঠের পদ্ধতি, এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে। প্রথমে যদি আমি ভূমিকা লিখতে যাই, ভূমিকাতে দেখবেন আপনাদের আমি বরাবর বলেছি যে ভূমিকা মাঝখানে থাকবে। কোথায় থাকবে? ভূমিকাটা সবসময়ের জন্য প্রশ্নের মাঝখানে থাকবে। আপনি যদি লেখেন যে 1 নং প্রশ্নের উত্তর, হ্যাঁ, আপনি যদি 1 নং প্রশ্নের উত্তর লেখেন, এই 1 নং প্রশ্নের উত্তরের জায়গায় কিন্তু আপনার যে ভূমিকাটা থাকবে, এই ভূমিকাটা হবে এখানে মাঝখানে। কোথায় হবে? মাঝখানে হবে এটার ভূমিকা। তাহলে কি হবে, শিক্ষক খুব সহজেই কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা যে ভূমিকাটা এখানে আছে। পাশাপাশি ভূমিকাটা আপনি অবশ্যই যদি পারেন, কালার পেন ইউজ করার যদি আপনার সম্ভাবনা থাকে, কালার পেন ইউজ করার যদি আপনার এরকম থাকে, আপনি কালার পেন ইউজ করতে চান, তো ভূমিকাতে আপনি চাইলে কালার পেন ইউজ করতে পারেন। তবে সেই কালার পেন অবশ্যই যেন জেল পেন না হয়। কি না হয়? জেল পেন যেন কোনোভাবে না হয়, সেদিকে আপনি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন, যে কালার পেন অবশ্যই যেন জেল পেন না হয়। কম দামি যে কালার পেনগুলো আছে, 5 টাকা বা 60 টাকা যে কালার পেন আছে, সেইগুলো ইউজ করার চেষ্টা করবেন। কারণ যদি আপনি জেল পেন ইউজ করেন, তাহলে আপনার এই লেখাটা কিন্তু কি হবে, মনে করেন আপনি জেল পেন ইউজ করলেন, একটা সময় যদি কোনোভাবে বৃষ্টিতে কোনোভাবে খাতা বা কোনো একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার খাতার লেখাটা এরকম হয়ে যাবে। অর্থাৎ আপনি সোজায় দাগ দিয়েছেন কিন্তু পরক্ষণে এটা এরকম হয়ে যেতে পারে। সো কালার পেন ইউজ করতে চাইলেও অবশ্যই আপনাকে কি করতে হবে, কালার পেনের চয়েসটা ঠিক থাকতে হবে। এরপর আপনাদের যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা চাওয়া হয়েছে, আপনাদের শুধু রাষ্ট্রবিজ্ঞান না, অন্যান্য সাবজেক্টগুলো আপনারা এইভাবে সাজিয়ে নিতে পারেন। প্রথমত হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানটা আমি এখানে সুন্দর করে লিখে নিয়েছি। এখানে রাষ্ট্রবিজ্ঞান লেখার পরে এটার আবার ইংরেজিটাও আমি নিয়েছি। কি করেছি? ইংরেজিটাও নিয়েছি। আপনারা অনেক ভালো করে সাজাতে পারেন, আমি জানি, অনেক ভালো করে আপনারা সাজাতে পারেন, এটা আমি ভালো করে জানি। তবে এইভাবে যদি পড়তে পারেন, লিখতে পারেন, তাহলে কিন্তু সেখানে শিক্ষকের মার্কটা দেওয়ার একটা পসিবিলিটি বেশি থাকে। তো প্রথমত রাষ্ট্রবিজ্ঞান নিয়েছি। পলিটিক্যাল সায়েন্স শব্দটা কোথায় থেকে আসলো, এভাবে আপনারা তীর দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনাদের ইকোনমিক্সের ক্ষেত্রেও আপনারা লিখতে পারেন, অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও আপনি লিখতে পারেন। পলিটিক্যাল সায়েন্স শব্দটা কোথায় থেকে আসলো? এটা হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে। কোন শব্দ? গ্রিক শব্দ থেকে মূলত পলিটিক্যাল সায়েন্স শব্দটা এসেছে। এটাতে গ্রিক শব্দ পলিশ থেকে, কোন শব্দ? পলিশ, POLIS, পলিশ শব্দ থেকে মূলত পলিটিক্যাল সায়েন্স শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে নগর।
আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, অন্যান্য সাবজেক্টে পড়েছেন, তারা ভালো করে এটা জানেন, যার অর্থ হচ্ছে কি নগর। তার মানে আপনারা আমি যদি আলটিমেটলি বলতে যাই যে পলিটিক্যাল সায়েন্স শব্দটি গ্রিক শব্দ পলিশ থেকে এসেছে, মানে পলিটিক্যাল যে শব্দটা আছে, পলিটিক্যাল শব্দটা গ্রিক শব্দ কি পলিশ থেকে এসেছে, যার অর্থ নগর। এখন যেহেতু সায়েন্স মানে বিজ্ঞান, নগর সম্পর্কিত বিজ্ঞানেই হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্স, নগর সম্পর্কিত বিজ্ঞানে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এখন যেহেতু অতীতকালে নগর বলতে আমরা বুঝতাম ছোট ছোট নগরীকে, এই সংজ্ঞাগুলো তো অনেক আগে থেকে আসা, অ্যারিস্টটল থেকে আসা, প্লেটো থেকে আসা, সুতরাং একটু অতীত বলা যায়, তাই না? সো আমরা কি পড়তাম, অতীতে আমরা নগর বলতে ছোট্ট ছোট্ট নগরীকে বুঝতাম। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা না, বর্তমান প্রেক্ষাপটে নগরটা অনেক বড়, তাই না? বর্তমান প্রেক্ষাপটে নগরটা অনেক বড় হওয়ার কারণে আমরা কিন্তু নগর রাষ্ট্রকে এখন আর নগর হিসেবে আখ্যায়িত করতে পারি না, এখন আমরা নগর রাষ্ট্রকে অন্যভাবে আখ্যায়িত করতে পারি। তাহলে পলিটিক্যাল শব্দটা, পলিটিক্স শব্দটা এসেছে পলিশ শব্দ থেকে, গ্রিক শব্দ পলিশ, যার অর্থ হচ্ছে নগর। এখন আপনাকে সংজ্ঞা দিতে গিয়ে কি করতে হবে, প্রথমত আপনাকে ওই যেটা আপনি সুন্দর করে একটা ছক আঁকালেন, আপনার মতো করে যে ছক আঁকিয়েছেন, সেটাকে সংজ্ঞা আকারে আপনাকে তুলে ধরতে হবে। কি করতে হবে, সেটাকে সংজ্ঞা আকারে আপনাকে তুলে ধরতে হবে ছোট্ট করে। আমি যদি এখানে সংজ্ঞাটা লিখি যে নগর রাষ্ট্র, হ্যাঁ, নগর রাষ্ট্র সম্পর্কে, নগর রাষ্ট্র সম্পর্কে আপনাদের সবার জন্য এটা প্রযোজ্য, যারা সমাজবিজ্ঞানের অনুষদে আছেন তাদের জন্য দরকার, সম্পর্কে বা নগর রাষ্ট্রের সম্পর্কে এবং নগরের সমস্যাবলী, এবং নগরের সমস্যাবলী, নগরের সমস্যাবলী ও তার সমাধান নিয়ে, ও তার সমাধান নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়, সমাধান নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকেই বলা হয় পলিটিক্যাল সায়েন্স। যে শাস্ত্রে আলোচনা করা হয়, আলোচনা করে বা করা হয় তাই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। করা হয় তাই রাষ্ট্রবিজ্ঞান, করা হয় তাই হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞান। তাহলে আপনাদের কিন্তু কি হলো, একটা ব্যাপার চিন্তা করবেন। প্রথমে আমি একটা সুন্দর ছক করে দিলাম আপনাদেরকে, এই ছক করে দেওয়ার পরে পরে আপনার এই নগরকে নিয়ে একটু লেখার চেষ্টা করেছি। কি করেছি, নগরকে নিয়ে একটু লেখার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি যেভাবে লিখেছি আপনি সেভাবে লেখার চেষ্টা করবেন, তাহলে পরীক্ষার খাতা মার্ক ভালো পাবেন। তাহলে কি হলো, নগর রাষ্ট্র বা নগর রাষ্ট্র সম্পর্কে, আমি দুইবার এটা লিখেছি, নগর রাষ্ট্র সম্পর্কে এবং নগরের সমস্যাবলী নিয়ে ও তার সমাধান নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে বলা হয় নগর রাষ্ট্র বা রাষ্ট্রবিজ্ঞান, তাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞান, বা আমরা যেটাকে বলি পলিটিক্যাল সায়েন্স। যদি ইংরেজিতে বলি, ইংরেজিতেও আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাংলাও লিখতে পারেন, স্কুল কলেজ উভয়ের জন্য এটা প্রযোজ্য। তাহলে নগর রাষ্ট্র সম্পর্কে এবং নগরের সমস্যাবলী ও তার সমাধান নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। এটা একবারে সহজ একটা সংজ্ঞা। তাহলে আমাদের কিন্তু সংজ্ঞাটা অলরেডি কি হলো, লক হয়ে গেল। তার মানে এখন এই সংজ্ঞা সম্পর্কিত আর কোনো তথ্য পরীক্ষকের জানা লাগবে না। কি করতে হবে না, পরীক্ষকের আর এই সংজ্ঞা সম্পর্কিত কোনো তথ্য জানার দরকার নেই। এখন যেহেতু রাষ্ট্রবিজ্ঞান কি আপনার এখানে এসেছে, অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে। কি হবে, প্রামাণ্য সংজ্ঞা আপনাকে অবশ্যই দিতে হবে। আর এই জন্য আপনাকে কি করতে হবে, প্রামাণ্য সংজ্ঞাও নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে, আগে আমরা নগর রাষ্ট্র বলতে ছোট রাষ্ট্রকে বুঝতাম, এই জন্য নগর রাষ্ট্রের সমস্যাবলী খুব সহজে সমাধান করা যেত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নগর রাষ্ট্র বলতে অনেক বৃহৎ রাষ্ট্রকে বোঝায়। যে আধুনিক অর্থে আমরা তো ওটা বুঝলাম যে নগর রাষ্ট্র যখন ছোট ছোট রাষ্ট্র ছিল তখনকার মূলত পলিসিটা এটা ছিল। বাট বর্তমানে আধুনিক অর্থে এই নগর রাষ্ট্র বলতে কি বোঝা আমরা একটু দেখি। এখানে যদি অন্য কালি ইউজ করা হয়েছে, এখানে অন্য কালারের কালি ইউজ করা হয়েছে, এই জন্য আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। তবে আপনারা কিন্তু পরীক্ষার খাতায় অন্য কালি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আধুনিক অর্থে যদি আমরা বলি, আধুনিক অর্থে যদি রাষ্ট্রবিজ্ঞান বলি, রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের সেই শাখা যেখানে মানুষের রাষ্ট্রীয় জীবনের নানামুখী বিষয় আলোচিত হয়। কি হয়, মানুষের রাষ্ট্রীয় জীবনের নানামুখী বিষয় আলোচিত হয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞানের সেই শাখা। কিসের শাখা, রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের সেই শাখা যেখানে মূলত মানুষের রাষ্ট্রীয় জীবনের সমস্যাবলী বা নানামুখী বিষয় নিয়ে আলোচিত হয়। এই যে আপনি তাহলে প্রথমত একটা ছক দিলেন, 2 নম্বরে এসে কি করলেন, ওই যে ছক দিয়েছেন তার একটা ছোট্ট বিশ্লেষণ করলেন। 3 নম্বরে এসে কি লিখলেন, যে আপনি বর্তমান অর্থে রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায় এটা দিলেন। তাহলে 3টা জিনিস দেওয়ার কারণে আপনার কিন্তু সংজ্ঞাটা সমৃদ্ধ হয়ে গেল।
কি হয়ে গেল, আপনার সংজ্ঞাটা কিন্তু অনেক সমৃদ্ধ হয়ে গেল। স্যার ভূমিকা লিখতে সময় কি ভূমিকা লেখাটা উল্লেখ করতে হবে? হ্যাঁ, যদি আপনি উল্লেখ করেন তাহলে আপনার মনে করেন প্রশ্নের সাথে একটা সামঞ্জস্যতা থাকে। ভূমিকা এবং উপসংহার ছোট্ট করে হলেও দেওয়ার চেষ্টা করবেন, এতে করে প্রশ্নের মানটা ভালো হয়। ঠিক আছে, এতে করে কি হয়, প্রশ্নের মান ভালো হয়। এই যে আমি যে বলতেছি, আপনারা দয়া করে এটা লেখার চেষ্টা করেন, কমেন্টে যদি লেখেন তারপরে আপনাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। স্যার আপনার হ্যান্ড নোটগুলো অনেক ভালো, অ্যান্ড ক্লাস করলেও তেমন পড়তে হয় না, আর তেমন পড়তে হয় না। লতা ইসলাম লিখেছেন। আপনি কি আমার স্টুডেন্ট নাকি এখনকার ভর্তিকৃত স্টুডেন্ট কিনা? লতা ইসলাম আপনি মেবি ভর্তিকৃত, না হলে তো আপনি বুঝতে পারতেন না যে হ্যান্ড নোটগুলো কেমন। হ্যাঁ, উনি বলেছেন যে মূলত আমাদের ক্লাসগুলো করলে মূলত আর তেমন পড়তে হয় না, আমরা হ্যান্ড নোটগুলো যেভাবে আপনাদেরকে বেয়ার করে থাকি। তাহলে এখানে দেখেন, এখানে আমি কিন্তু আরেকটা কলমের কালি ইউজ করেছি, অর্থাৎ অন্য একটা কালি ইউজ করেছি। আপনারা চাইলেও যেহেতু এক টিচারকে আপনার কি করতে হবে, অ্যাটেনশন সিকার ব্যাপারটা পর্যন্ত অ্যাটেনশন পে করতে হবে, এই জন্য আপনি 2-3টা কলমের কালি ইউজ করতে পারেন। এতে টিচারের জন্য বোঝাটা সহজ হয় যে এটা এই সংজ্ঞা, এটা এখান থেকে এসেছে। তবে এক্সেস কিছু ইউজ করতে যাইয়েন না। হ্যাঁ, কোনো শিট বা সাজেশন না, আমরা কোনো শিট বা সাজেশন দিই না, শুধুমাত্র ভর্তিকৃত স্টুডেন্টদেরকে আমরা হ্যান্ড নোট বেয়ার করে থাকি। পিডিএফ ফাইল আমরা দিই, তারা সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নেয়। আমরা পিডিএফের পাশাপাশি যে জেপিজি ফাইলও দিয়ে থাকি, সেটাও তারা ডাউনলোড করে নিয়ে নেয়। স্যার প্রশ্নের সাথে কি আপনার হাতের লেখা? হ্যাঁ, প্রশ্নের সাথে আমার হাতের লেখা পিডিএফ আকারে আপনাকে দেওয়া হবে, মানে হাতের লেখা হ্যান্ড রাইটিং আপনাকে পিডিএফ আকারে দেওয়া হবে প্রশ্নের সাথে। সো টেনশনের কিছু নেই, কোর্সে ভর্তি হয়ে যান, দেখেন মূলত কতটুকু সুবিধা পাচ্ছেন। ওকে, ইতিহাস প্রভাষক, ইতিহাসের জন্য যিনি শিক্ষক আছেন তিনিও আপনাদেরকে হ্যান্ড নোট দিয়ে থাকেন। সো আপনি যদি সেই বিষয়ে ভর্তি হতে চান, হতে পারেন, সেখান থেকেও আপনি হ্যান্ড রাইটিং পাবেন, হ্যান্ড নোট পাবেন, কোনো সমস্যা নেই। এগুলো মূলত আমাদের পড়ার সময় আমরা লিখেছিলাম, যেখান থেকে টিকা বা এখান থেকে মূলত সম্পূর্ণরূপে যেগুলো আমরা বলতে পারি যে ভালো একটা মার্ক ক্যারি করা, ওগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি। আমরা ওই ধরা বাঁধা কোনো বই থেকে আপনাদের কোনো ইনফরমেশন দিচ্ছি না, ডিরেক্ট যে ব্যাপারগুলো থেকে আপনাদের প্রশ্ন করা হবে সেই বিষয়গুলো দিচ্ছি। না, কলেজ লেভেলের জন্য কোনো সৃজনশীল প্রশ্ন নেই। আপনাদের কলেজ লেভেলের জন্য যা ছিল সিলেবাস তাই, শুধু স্কুল লেভেলের জন্য সমাজ বিজ্ঞানের জন্য সিলেবাসের সৃজনশীল তেমন কিছু না, বলেছে যে 2-3টা পার্ট থাকতে পারে অভিজ্ঞতামূলক বা জ্ঞানমূলক। যেমন আপনাদের এভাবে আসতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বা প্রথম বিশ্বযুদ্ধের কারণ বর্ণনা করুন, আপনার মতে প্রথম বিশ্বযুদ্ধের রাইভাল পয়েন্ট, আপনার মতে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি বা মিত্র শক্তি কে দায়ী প্রথম বিশ্বযুদ্ধের জন্য, আপনি বলুন। অথবা এরকমভাবে আসতে পারে যে পলাশির যুদ্ধের কারণ আলোচনা করুন, আপনার মতে পলাশির যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি সেটা বলুন। এইভাবে আপনাদেরকে লেস দিয়ে দিয়ে অভিজ্ঞতামূলক প্রশ্নগুলো দিতে পারে। কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু পড়া একই, যদি আপনি 1-2টা প্রশ্ন পড়েন তাহলে হয়ে যাবে। আপনাদের ক্লাস বা হ্যান্ড নোটের বাইরে কি আর কোনো বই? না, আমাদের কোনো বাইরে কোনো বই দেওয়া হয় না। আমরা আশা করি ক্লাস বা হ্যান্ড নোটের বাইরে আর কোনো বইয়ের দরকার হবে না। যদিও হয় সেটা আমরা ক্লাসের মধ্যে বলে দিই কোন কোন ব্যাপারগুলো ফলো করতে হবে, তাহলেই হয়ে যায়, আর কিছু দরকার থাকে না। তাহলে এখন আসেন, আমরা রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটা সাইট দেখলাম। এখন প্রামাণ্য সংজ্ঞা দিলে মূলত আমাদের সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ 5 মার্ক পাওয়ার জন্য আপনার যা করতে হবে সেটা স্কুল 2 এর রিটেন সিলেবাস। হ্যাঁ, এটা আমাদের রিটেন সিলেবাস। স্কুল 2 এর যে টিচার আছেন তিনি যখন লাইভে আসবেন আপনাদের এটা বিস্তারিত বলে দেবেন। আচ্ছা, লেখা দেখা যায়। হ্যাঁ, লেখা যেহেতু হ্যান্ড রাইটিং আপনাদের একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, প্রামাণ্য সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা বলি, প্রামাণ্য সংজ্ঞা মূলত কি দিয়েছেন এখন মনে হয় একটু দেখা যায়, হ্যান্ড রাইটিং হওয়ার কারণে পিডিএফ ফাইলে বোঝা যাবে, এগুলো ভালো। হ্যাঁ, প্রামাণ্য সংজ্ঞার ক্ষেত্রে আপনারা রাষ্ট্রবিজ্ঞানে যখন সংজ্ঞা দেবেন, যদি স্কুল লেভেলে হন সেক্ষেত্রে একটার বেশি সংজ্ঞা দেওয়ার দরকার নেই। আর যদি কলেজ লেভেলে হন অবশ্যই আপনাকে 2 থেকে 3টা প্রশ্ন দিতে হবে, মানে 2 থেকে 3টা সংজ্ঞা দিতে হবে কলেজ লেভেলের জন্য। প্রামাণ্য সংজ্ঞা যদি আমরা দেখি, অধ্যাপক গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এবং সরকার নিয়ে আলোচনা করে, তাহলে একবারে সহজ কিন্তু সংজ্ঞাগুলো দেখেন। অধ্যাপক গিলক্রিস্ট কি বলেছেন? রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। এটা যদি আপনি ইংলিশে দিতে যান তাহলে আপনাকে কি করতে হবে? পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। কি হবে? পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। এটা আপনি ইংলিশেও দিতে পারেন, ইংলিশ বাংলা দুটোই ইউজ করতে পারেন, এখানে কোনো প্রকার সমস্যা নেই পরীক্ষার ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা গিলক্রিস্টের একটা সংজ্ঞা বুঝলাম। আপনি অন্যান্য সামাজিক বিজ্ঞানের যদি অন্যান্য শাখাগুলোতে থাকেন, ইতিহাস থাকেন, ভূগোল থাকেন, এরপর অর্থনীতি থাকেন, আর তারপর হচ্ছে আপনি দর্শন থাকেন, এইগুলোতে ইসলামের ইতিহাস থাকেন, এইগুলোতেও কিন্তু সংজ্ঞা যেগুলোতে চাই ঠিক এইভাবে আপনাকে সংজ্ঞাগুলো দিতে হবে।
সো সংজ্ঞা সব জায়গায় প্রযোজ্য আছে, বাংলার ক্ষেত্রেও একই অবস্থা। তাহলে আপনাকে কি করতে হবে, ওই রাষ্ট্রবিজ্ঞানীর নাম দিতে হবে। অধ্যাপক গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, মানে এটা ইংলিশও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কিন্তু মূলত কি হলো, রাষ্ট্রবিজ্ঞানের আমরা প্রামাণ্য সংজ্ঞা দিলাম, রাষ্ট্রবিজ্ঞানের একটা ছক দিলাম, রাষ্ট্রবিজ্ঞানের একটা সত্য সংজ্ঞা দিলাম। তিনটা সংজ্ঞার মাধ্যমে কিন্তু আপনার 5 মার্ক পাওয়ার জন্য যতটুকু ক্যাপাবিলিটি সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। সেটা কি হয়েছে, ফুলফিল হয়ে গেল। আর 5 মার্কের ক্ষেত্রে টিচার আপনার কিন্তু মার্ক কাটার কোনো জায়গা পাবে না। এরপর একজনের সংজ্ঞা আমরা আরেকজনের সংজ্ঞা দিলাম। অধ্যাপক গেটেল এর মতে তিনি বলেছেন, মূলত অধ্যাপক গেটেল যেটা বলি, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। এটাও খুব সহজ। দেখেন অধ্যাপক গেটেল একটা সংজ্ঞা দিয়েছেন কি, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তার মানে পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট ইন দ্য পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ, অথবা পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ দ্য স্টেট ইন দ্য পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এই তিনটা আপনি ইংলিশে দেন বা বাংলা দেন, আপনার কোনো এখানে সমস্যা নেই। এটা আপনার ক্ষেত্রে যা যা মনে হয় তাই করবেন। তারপর আমি কিন্তু আরেকটা কালি নিয়েছি। দেখেন এটা কালি নেওয়ার মানে হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা আপনার শেষ হয়ে গেল। এখন টিচার বুঝতে পারবে যে আপনার প্রামাণ্য সংজ্ঞা শেষ। এখন লাস্টে আপনি একটা সংজ্ঞা দিতে গেলে প্রামাণ্য সংজ্ঞায় সব যদি ধরে নেয় তাহলে একটা সমস্যা হতে পারে। তখন টিচার বুঝবে যে এতগুলো লেখার দরকার ছিল না, একটা কেমন একটা ব্যাপার চলে আসতে পারে। এজন্য প্রামাণ্য সংজ্ঞার পরে আমি আরেকটা কালি ইউজ করেছি কলমের। এটা কলার কারণ হচ্ছে এটাও টিচারের দৃষ্টিগোচর হবে যে এটা প্রামাণ্য সংজ্ঞা না, এটা সর্বশেষ কি হয়েছে, সবকিছু থেকে একটা নির্যাস সংজ্ঞা দিয়েছেন, সবকিছু থেকে একটা নির্যাস একটা সংজ্ঞা দিয়েছেন। এটা হচ্ছে কি, সর্বোপরি বলা যায় রাষ্ট্রবিজ্ঞান হলো এমন সামাজিক বিজ্ঞান যেখানে নগর রাজনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় জীবনের তুলনামূলক আলোচনা করা হয়। তার মানে এই যে আলোচনা করার পরে পরে আপনার রাষ্ট্রবিজ্ঞানের মানে সংজ্ঞার চ্যাপ্টার ক্লোজ। কি হলো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার চ্যাপ্টার ক্লোজ। কমেন্ট কি করেছেন আপনি, কমেন্ট কি করেছেন আমি দেখতে পাচ্ছি তো। স্কুল পর্যায়ে সমাজবিজ্ঞানের সিলেবাস কি পাবলিশ হয়েছে? কোথাও সিলেবাস পাচ্ছে না। অনেক আগে, 1 মাস আগে পাবলিশ হয়ে গেছে। আপনি হয়তো জানেন না, সেটা আপনার ব্যর্থতা, কিন্তু এটা অনেক আগে, 1 মাস আগে এটা সিলেবাস পাবলিশ হয়ে গেছে। আপনি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। তাহলে সর্বোপরি বলা যায় রাষ্ট্রবিজ্ঞান হলো এমন সামাজিক বিজ্ঞান যা নগর রাজনীতি, রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় নিয়ে বিশদ আলোচনা করে। তাহলে আপনার কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ক্লোজড। 5 মার্কের আপনার ইতিহাস শেষ। 15-এর মধ্যে আপনার 5 মার্কের ইতিহাস কিন্তু শেষ হয়ে গেল। এইভাবে যদি আপনি লিখতে পারেন, আশা করা যায় 5-এর মধ্যে 3.5 বা 4 পেতে পারেন। 3.5 অথবা 4 পাওয়ার সম্ভাবনা আপনার আছে। এখন আসি যে আমাদের আর কি পড়ানো হয়। রাষ্ট্রবিজ্ঞান পাঠের পদ্ধতি কি, রাষ্ট্রবিজ্ঞান পাঠের পদ্ধতি। এখানে আমি আপনাদের জন্য একেবারে সুন্দর একটা ছক নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এখন দেখা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কারণ ছোট করে যদি দেই আমি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন না, বড় করে দিলে আবার পুরোটা দেখা যাবে না। এখানে আমি রাষ্ট্রবিজ্ঞান পাঠের জন্য সহজ যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো একটু লিখে নিয়েছি আমার মতো করে। হ্যাঁ, আমার মতো করে নিয়েছি, কারণ এইভাবে যদি আপনি দিতে পারেন একটা মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, টিচারের দৃষ্টিগোচর খুব সহজে হয়, এবং এটাকে পরবর্তীতে আপনি আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করবেন। এই পদ্ধতিগুলো আমরা যদি দেখি, রাষ্ট্রবিজ্ঞান পাঠের পদ্ধতিগুলো প্রথমত আছে ঐতিহাসিক পদ্ধতি। এটা আপনারা দেখতে পাচ্ছেন না অনেকটা, কারণ একেবারে মোবাইলে খুব দেখাটা কঠিন হবে। যদিও জুম করি আমি, এটা জুম করলে দেখতে পারবেন। রাষ্ট্রবিজ্ঞান পাঠের কি ঐতিহাসিক পদ্ধতি, প্রথমটা হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। এই পদ্ধতি মূলত সবচেয়ে বড় বেশি ইউজ করা হয় রাষ্ট্রবিজ্ঞান পাঠের ক্ষেত্রে। রাষ্ট্রবিজ্ঞান পাঠের পদ্ধতি সমূহ আলোচনা করার কথা বলা হয়েছে, যে রাষ্ট্রবিজ্ঞান পাঠের পদ্ধতি সমূহ আলোচনা করুন। আমরা ঠিক এইভাবে হ্যান্ডনোটগুলো করেছি, কারণ এভাবে যদি আপনি পরীক্ষার খাতায় লিখতে পারেন একটু ডিজাইন করে, একটু ভালো করে, আপনি কিন্তু মার্ক বেশি পাবেন। কি পাবেন? আপনি নাম্বার বেশি পাবেন। এই জন্য আপনাকে এই জিনিসটা মাথায় রেখেই কাজ করতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান পাঠের পদ্ধতিগুলোকে সুন্দর করে একটা রাউন্ডে আপনি সাজিয়ে নেন। মাঝখানে এখানে থাকলো পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, এখানে থাকলো কি পলিটিক্যাল সায়েন্স থাকলো, আর পাশাপাশি ওগুলো আপনারা সুন্দর করে চারপাশ দিয়ে লিখে নিলেন। চারপাশ দিয়ে লিখে নিলে কি হবে, আপনার এই ব্যাপারটা শিক্ষক অ্যাট এ গ্লান্স পুরোটা দেখে নেবে। কি হবে, আপনার এই ব্যাপারটা শিক্ষক অ্যাট এ গ্লান্স পুরোটা দেখে নেবে। আপনি পরে আর যতটুকু লিখলেন সেটা কিন্তু খুব একটা ভ্যারি করবে না আপনার লেখার ক্ষেত্রে। শিক্ষক বুঝে নেবেন যে এই স্টুডেন্টটা মূলত তার মানে
গবেষণালব্ধ জ্ঞান থেকে এটা লিখেছে, তার মানে সে ভিতরেও ভালো লিখেছে। এখানে একটা পজিটিভ সাইন তৈরি হবে শিক্ষকের। আর এই পজিটিভ সাইন যখন আপনার খাতায় তৈরি হয়ে যাবে তখন আপনি শিওর থাকতে পারেন যে আপনার নাম্বার ভালো আসবে। আপনি যদি অন্যান্য সাইটগুলো খারাপও লেখেন, প্রথমে তো যদি শিক্ষককে আপনি পজিটিভ একটা সাইন দেখাইতে পারেন যে না আপনি ভালো পড়াশোনা করেছেন, আপনি পরিশ্রম করেছেন, তাহলে কিন্তু একটা পজিটিভ সাইন তৈরি হবে আপনার প্রতি। তখন আর শিক্ষক কিন্তু আপনাকে ওইভাবে মেজার করবে না যতটুকু অন্যকে করে। তখন আপনাকে বুঝবে যে এই স্টুডেন্টের ভিতরে ভালো কিছু আছে, সুতরাং আর তেমন একটা দেখার সময় হয়তো থাকবে না। তখন আপনাকে এর উপর বেস করে নাম্বার দেবে, তখন আপনাকে এর উপর বেস করে কিন্তু নাম্বার দেওয়ার সম্ভাবনা আছে। সো ঐতিহাসিক পদ্ধতি যদি আমি 2-3টা পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করব। ঐতিহাসিক পদ্ধতি বলতে মূলত কি বোঝায় এগুলো কিন্তু আপনাকে আলোচনা করতে হবে পরীক্ষার খাতায়। আপনি আগে এখানে সুন্দর করে কি করবেন, আপনার মতো করে গোল রাউন্ড দিয়ে একটা কাজ করবেন। হিসাব বিজ্ঞানের ক্লাস, হ্যাঁ হিসাব বিজ্ঞানের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, সমস্যা নেই। আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারেন খুব সহজে। আমাদের পদ্ধতি, আমাদের পড়ানোর স্টাইলগুলো ঠিক এরকমই। আমরা সরাসরি আমাদের নিজস্ব হ্যান্ড নোট আপনাদেরকে বেয়ার করে থাকি, এগুলো পিডিএফ ফাইল দিয়ে থাকি এবং হ্যান্ড নোট থেকে আপনাদের পড়ানোর চেষ্টা করি যাতে ভালো মার্ক পান। ঐতিহাসিক পদ্ধতি বলতে রাষ্ট্রবিজ্ঞান পাঠের ঐতিহাসিক পদ্ধতি যদি আমি একটু বলতে চাই আপনাদের, যে অতীতের জ্ঞানকে, অতীতের গবেষণালব্ধ জ্ঞানকে ইয়ে করে আশ্রয় করে বর্তমানে যে পদ্ধতি আছে, বর্তমানে যে পদ্ধতি বিরাজমান আছে, এই পদ্ধতির মাধ্যমে ভবিষ্যতে প্ল্যান নেওয়াকেই মূলত ঐতিহাসিক পদ্ধতি বলা হয়। মানে অতীতে একটা দেশের কোন কোন পদ্ধতিতে একটা দেশ পরিচালিত হতো, এই পদ্ধতির উপর নির্ভর করে এই বর্তমানে একটা কোনো প্ল্যান নেওয়া এবং ভবিষ্যতে সেটাকে এক্সিকিউট করাই হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান পাঠের। এই ক্ষেত্রে আপনাদের পরীক্ষায় কিন্তু যদি এভাবে লিখতে পারেন যে ঐতিহাসিক পদ্ধতি বলতে আগে যে জ্ঞানটা ছিল, আগে যে গবেষণালব্ধ জ্ঞানটা ছিল সেইটাকে বেস করে বর্তমানে ব্যাপারটাকে নির্ভর করে ভবিষ্যতের জন্য কিভাবে এক্সিকিউট করা যায়, তাহলেই ঐতিহাসিক পদ্ধতি এটাকে বলা হয়। কি বলা হয়? এটা ঐতিহাসিক পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে মূলত রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রের ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া গেছে। এবং এই পদ্ধতির মাধ্যমে আমরা যদি একবারে চাক্ষুষ উদাহরণ দেই, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতার আগে অনেকগুলো লিডার বা অনেক বড় একজন নেতা ছিলেন। তার গবেষণালব্ধ জ্ঞান কিন্তু ভালো ছিল। তিনি যখন দেশ স্বাধীন হয়ে গেল, স্বাধীন হওয়ার পরে কিন্তু তিনি তখনই যে বুদ্ধি বের করেছেন এমন না। তিনি কিন্তু স্বাধীনতার আগে যে লিডারশিপ ছিল তার মধ্যে লিডারশিপ যে গড়ে করেছিল, এই লিডারশিপের উপর ভিত্তি করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে কি করা যায় সেটাও তিনি কিন্তু ভেবে দেখেছেন যে এই যে আমার গবেষণাটা আছে, এই গবেষণাটা ভবিষ্যতে কতটুকু হতে পারে, কি হতে পারে, ভবিষ্যতে কতটুকু আমার গবেষণা কাজ করতে পারে, এটাকে বলা হয় ঐতিহাসিক পদ্ধতি। এরপর যদি আমি দেখি 2 নম্বর হচ্ছে পর্যবেক্ষণমূলক পদ্ধতি বা অবজারভেশন মেথডস বা প্রসেস যদি আমরা বলি। এই কি পদ্ধতি? পর্যবেক্ষণমূলক পদ্ধতি হচ্ছে যে আমরা অ্যাজ এ নিউ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা নতুন স্বাধীন দেশ হিসেবে আমাদের এটা খুব বেশি কাজ করতে হয়েছে। অন্য দেশ কি করেছে সেটা আমাদের পর্যবেক্ষণ করতে হয়েছে। ওই পদ্ধতিটা নিয়ে এসে আমাদের দেশের অফিস আদালত থেকে শুরু করে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য ব্যবহার করতে হয়েছে। এটাকে বলা হয় পর্যবেক্ষণমূলক পদ্ধতি। অর্থাৎ আপনার আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তারা কিভাবে পরিচালিত হচ্ছে, তাদের অফিস আদালত, তাদের রাষ্ট্র, তাদের অন্যান্য সাইটগুলো প্রশাসন কিভাবে পরিচালিত হচ্ছে, সেটাকে পর্যবেক্ষণ করে সেটা নিজের দেশে এক্সিকিউট করা হচ্ছে পর্যবেক্ষণমূলক পদ্ধতি। এক্ষেত্রে যদি আমি আপনাদেরকে একেবারে লাইভ উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথা থেকে এসেছে বলেন তো? 5 ইয়ার্স প্ল্যান যেটা আমরা বলি, এই 5 ইয়ার্স প্ল্যান কিন্তু রাশিয়া থেকে এসেছে, তাই না? এই 5 ইয়ার্স প্ল্যান কোথা থেকে এসেছে? রাশিয়া থেকে এসেছে। রাশিয়া যখন এটা প্রথম চালু করলো, তাদের দেশে সেটা এক্সিকিউট করেছে, তারা এটা ভালো ফলাফল পেয়েছে। ভালো ফলাফল পাওয়ার পরে বাংলাদেশ তাদেরকে পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশ পর্যবেক্ষণ করে যখন দেখলো যে তাদের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের জন্য ভালো, আমাদের জন্য কি ভালো, তখন আমরা রাশিয়া থেকে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের দেশে নিয়ে আসলাম এবং সেটা কিন্তু এখন ভালো ফলাফল বয়ে এনেছে। এটাকে মূলত কি বলা হয়? পর্যবেক্ষণমূলক পদ্ধতি। আর দুই একটা যদি আমি বলি, এখানে 3 নম্বর যদি বলি পরীক্ষামূলক পদ্ধতি। পরীক্ষামূলক পদ্ধতি বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড, তাই না? এক্সপেরিমেন্টাল মেথডে যদি আমি আলোচনা করতে চাই, এক্সপেরিমেন্টাল মেথড হচ্ছে পরীক্ষা করে সেটা যদি ভালো হয় তাহলে সেটাকে নেওয়া, আর যদি খারাপ হয় সেটাকে বাদ দেওয়া। এরকম কিন্তু আমাদের দেশে অনেক কিছু করেছে বিজ্ঞানীরাও, অনেক মানে রিসার্চ করে যে ব্যাপারগুলো বের করেছে, সেটা যখন যেটা ভালো হবে সেটাকে নেওয়া, গ্রহণ করে নেওয়া, আর যেটা হবে না সেটাকে ফেলে দেওয়া। উদাহরণস্বরূপ যদি আমরা একটা ব্যাপার বলি, বাংলাদেশের সরকারের অনেকগুলো কাজের বিনিময়ে খাদ্য,
ন্যাশনাল সার্ভিস, এটাও অনেক আগে আমাদের এখানে ছিল। এরপর আপনারা যদি দেখেন একটি বাড়ি একটি খামার, এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পদ্ধতিগুলো আমরা কি নিয়েছি? অবজারভেশন হিসেবে নিয়েছি, বা এটা আমরা এক্সপেরিমেন্টাল হিসেবে নিয়েছি, পরীক্ষামূলকভাবে নিয়েছি। এটা যখন রাষ্ট্রের জন্য কার্যকর হয়ে যায়, রাষ্ট্রের জন্য যখন সুফল বয়ে আনে, সেটা আমরা গ্রহণ করি। আর যখন এটা রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনলো না, বা রাষ্ট্রের জন্য দরকার নেই এখন, তখন এটাকে আমরা কি করি? এটাকে ভ্যানিশ করে দেই। এটাকে বলা হয় পরীক্ষামূলক পদ্ধতি। সেটা হতেও পারে, নাও পারে, সেটাকে আমরা নিতেও পারি, নাও পারি। যদি নেওয়ার পর মনে হয় সেটা আমাদের জন্য ভালো, তাহলে আমরা সেটাকে আমাদের দেশে দেই, আর যদি না হয় সেটা ধরে নেব না। কতটি স্টেপ দিলে প্রশ্নটি মানসম্মত হবে? অবশ্যই 15 মার্কের জন্য আপনাকে 10টি স্টেপ দিতে হবে। কতটি স্টেপ দিতে হবে? 10টি স্টেপ। এরপর হচ্ছে দার্শনিক পদ্ধতি। কি পদ্ধতি? ফিলোসফিক্যাল মেথড আমরা যেটা বলে থাকি, এই দার্শনিক পদ্ধতিও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত অন্যতম পদ্ধতি। দার্শনিক পদ্ধতিকে বলা হয় একটা অন্যতম পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। কি করা হয়? অনুমানের ভিত্তিতে, কয়েকটি অনুমানের ভিত্তিতে মূলত সিদ্ধান্ত নেওয়া হয়। এটা সবচেয়ে বেশি দরকার। অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ক্ষেত্রে সেটা সবসময় গ্রহণযোগ্য হতেও পারে, নাও পারে। তবে আপনারা অনেকেই শুনেছেন প্লেটোর যে দার্শনিক রাজা মানে দর্শনের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া থাকে, এটা হচ্ছে প্লেটোর একটা ইয়ে ছিল, দার্শনিক রাজা। ওই দার্শনিক রাজায় কিন্তু তিনি বলেছেন যে দার্শনিক রাজার ক্ষমতাই হচ্ছে সর্বোৎকৃষ্ট ক্ষমতা। সো দার্শনিক পদ্ধতি বলা হয়েছে যে অনুমানের ভিত্তিতে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই সিদ্ধান্ত যখন মনে হয় যে সিদ্ধান্ত দেশের জন্য ভালো, বা রাজনীতির জন্য ভালো, রাষ্ট্রনীতির জন্য ভালো, তখন এটা মূলত সিদ্ধান্তটা নেওয়া হয়। আর যদি না হয়, সেটাকে কি করা হয় না, এক্সিকিউট করা হয় না। এটা মূলত হচ্ছে দার্শনিক পদ্ধতি। এই পদ্ধতিতে প্লেটো, রুশো এবং হেগেল, রাষ্ট্রবিজ্ঞানী প্লেটো, রুশো, হেগেল এই পদ্ধতিটা অনুসরণ করে মূলত সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন। কি পেয়েছেন? এই পদ্ধতিটা অবলম্বন করে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন। এখন আমরা যদি এই পদ্ধতিগুলো সব আলোচনা করি, একই রকম ভাবে আলোচনা করে থাকি আমরা ক্লাসে, এবং এগুলো সব বিস্তারিত আমরা হ্যান্ডআউট আকারে আপনাদেরকে দিয়ে থাকি। এখন আপনাদের লেস হিসেবে প্রশ্ন আসতে পারে যে আপনার কাছে কোন পদ্ধতি ভালো মনে হয়? কি আপনার কাছে কোন পদ্ধতি ভালো মনে হয়? তখন কিন্তু আপনাকে নিজের জ্ঞানে এটা দিতে হবে। কি করতে হবে? নিজের জ্ঞানে এটা দিতে হবে। যেহেতু প্লেটো, অ্যারিস্টটল বলেন, রুশো বলেন, হেগেল বলেন, সবাই যেহেতু দার্শনিক পদ্ধতি অবলম্বন করেই ফল পেয়েছেন, সেহেতু আমরা বলতে পারি যে দার্শনিক পদ্ধতি সর্বোৎকৃষ্ট পদ্ধতি। পাশাপাশি আমরা ঐতিহাসিক বা পরীক্ষণমূলক পদ্ধতি বা পর্যবেক্ষণ পদ্ধতিও থেকেও অনেক বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সফলতা লাভ করেছেন। কি করেছেন? অনেক বিজ্ঞানী বলেছেন স্যার আপনি কি বলে? হ্যাঁ, আমি পলিটিক্যাল সায়েন্স ক্লাস নেব, সুতরাং আমি এই জন্যই আলোচনা করতেছি। আমার পলিটিক্যাল সায়েন্সটা আমি যেভাবে নিয়ে থাকি, আপনাদের সামনে একেবারে আমরা লাইভে চলে এসেছি যে আপনারা যতটুকু দেখেন আমরা মূলত বিদ্যাবাড়ি থেকে কতটুকু আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি। যারা ভর্তি হতে চান হতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার সাথেই ক্লাস করবেন, ইনশাল্লাহ আমি আশা করি যে আপনাদের ভালো একটা ফিডব্যাক দেবো আমি। তো আপনার মতে তাহলে কোন পদ্ধতি ভালো? আপনি এই পদ্ধতিগুলো সব বিশ্লেষণ করে সর্বশেষ বলতে পারেন যে যেহেতু ম্যাক্সিমাম বিজ্ঞানীগুলো দার্শনিক পদ্ধতি অবলম্বন করে ভালো ফলাফল পেয়েছেন, সুতরাং আমার কাছে সর্বোৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে দার্শনিক পদ্ধতি। তবে এর বাইরে তুলনামূলক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি বা পরীক্ষণমূলক বা পর্যবেক্ষণমূলক পদ্ধতি অবলম্বন করেও অনেক ফলাফল পাওয়া যায়। সেটা দেশভিত্তিক। সেটা কি? এক এক দেশভিত্তিক এক এক রকম ফলাফল পাওয়া যায়। তো আশা করি প্রথম প্রশ্ন যে আপনাদের সামনে আমি বিশ্লেষণ করলাম, আলোচনা করলাম, অনেকে এখানে আমার সাবজেক্ট ছাড়াও আছেন আমি জানি। তো এইভাবে অন্যান্য সাবজেক্টগুলো যদি আপনারা এভাবে ঘর করে সুন্দর করে এঁকে বেঁকে বা কালার পেন করে, যদি আপনারা কালার পেনের মাধ্যমে ইউজ করে যদি পরীক্ষাগুলো হলে আপনারা দিতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনারা খুব ভালো ফল পাবেন। ঠিক আছে? তাহলে আশা করি যে আপনারা খুব ভালো ফল পাবেন। এইভাবে যদি আপনারা ইউজ করেন, খুব ভালো ফলাফল পাবেন। এবং আমাদের বিদ্যাবাড়ি থেকে এইভাবেই ক্লাসগুলো নেওয়া হয়। প্রত্যেকটা শিক্ষকে আপনাদের হ্যান্ডনোট বেয়ার করেন পিডিএফ আকারে, একবারে সম্পূর্ণ ফ্রিতে আমরা হ্যান্ডনোট আপনাদেরকে দিয়ে থাকি। তো আমি যদি এখন আপনাদের এখানে আলোচনা করতে যাই যে মূলত আমাদের এখানে ভর্তি হতে গেলে কোন কোন ব্যাপারগুলো অনেকে জানতে চান আপনারা, যে কোন কোন ব্যাপারগুলো আপনাদের দরকার হয় বা কোন কোন বিষয়গুলো আপনারা যোগাযোগ করার মধ্যে পদ্ধতি কোনগুলো দরকার আপনাদের। সো আমি একটু জাস্ট আপনাদের সামনে আলোচনা করব যে যোগাযোগের জন্য আপনারা কোন নাম্বারে যোগাযোগ করবেন। মূলত আমাদের হটলাইন আছে, সবকিছুই আছে। সো আমরা যদি দেখি সবকিছু আছে এখানে। যোগাযোগের জন্য আপনাদের এখানে কোন সমস্যা পড়লে যোগাযোগ করব কোথায়, আপনাদের হটলাইন নাম্বার প্লাস। সো কোন সমস্যা পড়লে যোগাযোগ করব কোথায়, এগুলো হটলাইন, গ্রুপ এবং পেজে আপনাদের সম্পূর্ণ আমরা আপডেট দিয়ে থাকি। আর পলিটিক্যাল সাবজেক্ট বেস্ট সাবজেক্ট, হ্যাঁ ধন্যবাদ। আপনি কি পলিটিক্যাল নেবেন? হ্যাঁ, আমি পলিটিক্যাল সায়েন্স ক্লাস নেব।
এরপর অনেকে কমেন্ট করেছেন, ভালো ভালো কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। তো আপনারা যদি আমাদের কোনো কোর্সে ভর্তি হতে চান, পাশাপাশি পলিটিক্যাল সায়েন্সেও যদি ভর্তি হতে চান, তাহলে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। এখানে দেওয়া আছে, দেখেন নাম্বারগুলো সম্পূর্ণ। এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন, যে 800 থেকে শুরু করে একেবারে 49 এতটুক পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই 5টা আছে, এবং আপনারা দেখেছেন টেলিফোন নাম্বার কতটা আছে, 815 পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। এই নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন, পাশাপাশি আপনাদের যে কোনো সমস্যায় হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের বিস্তারিত জানতে পারবেন, এবং যে কোনো সাবজেক্টে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে সহজে ভর্তি হতে পারবেন আশা করা যাচ্ছে। এবং আমি আবারও বলবো যে বিদ্যাবাড়ি আপনাদের জন্য সবসময় ভালো কিছু করে যায়, ভালো কিছু করার প্রতিশ্রুতি দেয় এবং সেটা করেও দেখায়। সো আপনারা যদি যে কোনো সাবজেক্টে ভর্তি হতে চান, প্রত্যেকটা সাবজেক্টে আমরা এভাবে আপনাদেরকে হ্যান্ডআউট আকারে সব কিছু দিয়ে থাকি বা দেব, এবং ভবিষ্যতে আশা করা যাচ্ছে যে আপনাদেরকে আমরা অবশ্যই নৌকায় তুলে তারপর এখান থেকে বিদায় হব। হ্যাঁ স্যার, পলিটিক্যাল সায়েন্সের শূন্য পদ কতগুলো আছে? এটা 300-র উপরে আছে কলেজ লেভেলে, আর স্কুল লেভেলে সমাজবিজ্ঞানের অংশ যতগুলো সাবজেক্ট আছে 10টা সাবজেক্ট, প্রত্যেকটারে অনেকগুলো করে পদ আছে। আপনারা সমাজবিজ্ঞানে পরীক্ষা দিলেও পলিটিক্যাল সায়েন্স আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে, সো পলিটিক্যাল সায়েন্সের এই যে আমি আপনাদেরকে হ্যান্ডনোট থেকে মূলত পড়ালাম, প্রত্যেকটা বিষয় আমরা এইভাবে হ্যান্ডনোট আপনাদেরকে দেব, এবং প্রত্যেকটা বিষয় এইভাবে আমরা ধরে ধরে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন, এবং এখনও সময় আছে। মানে ঈদের পরে যদি পরীক্ষা হয়, তারপরে আপনি 1 থেকে 1.5 মাস সময় পাবেন হাতে। সো এই সময়টা যদি প্রিপারেশন ঠিকভাবে নিতে পারেন, আশা করা যায় যে আপনাদের ভালো ফলাফল আসবে। কারণ রিটেনের জন্য 2 মাস পড়লেই মোটামুটিভাবে যদি গাইডলাইন ভিত্তিক পড়াশোনা করা যায়, তাহলে আশা করা যায় ভালো ফলাফল আসে। এবং সবাই তো আর কোচিং করে না, সবাই এগুলোতে ভর্তি হয় না। সো যারাই হয় তারাই শেষ পর্যন্ত সফলকাম হয়, এবং তারা যেহেতু পলিসিগুলো জানে, পদ্ধতিগুলো জানে। আর এইবারে পরীক্ষা পদ্ধতি আরও একটু কঠিন। সো এইবারে পদ্ধতিটা অবলম্বন করলে, বা যদি কেউ যারা জানেন না, খুব বেশি টাকা না আপনাদের। আমি যদি আপনাদেরকে ভর্তি ফির ব্যাপারে বলি, আমাদের এখানে কিন্তু ভর্তি ফি খুবই কম। হ্যাঁ, আমাদের এখানে ভর্তি ফি খুবই কম। আপনাদের যদি বলি 1999 টাকা ভর্তি ফি আমাদের। হ্যাঁ, 1999 টাকা আমাদের প্রত্যেকটা মানে কোর্সের জন্য ভর্তি ফি। এই ফিতে আপনারা এখন ভর্তি হতে পারবেন 1999 টাকা, আর সাথে যদি 50 টাকা অ্যাড করে দিই তাহলে 2050 টাকা হবে। 1999 টাকা আপনি আমাদের যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন বিনা দ্বিধায়। ঠিক আছে, বিনা দ্বিধায় ভর্তি হতে পারেন। আশা করি আপনি উপকৃত হবেন এবং ঠকবেন না। আপনার টাকা অবশ্যই বিফলে যাবে না ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আছি, বিদ্যাবাড়ি আপনার সাথে আছে, এবং বিদ্যাবাড়ি আপনার সাথে সর্বসময় থাকবে। কারণ আপনারা আমাদেরকে ভালোবাসেন, এবং আপনাদের ভালোবাসার মূল্যায়ন অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো মূলত যে পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম, এগুলো আপনারা রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিতে পারেন, অথবা আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান, এই আমি পূর্বে নাম্বারগুলো আপনাদেরকে দিয়েছি, এবং মাত্র 1999 টাকা, অর্থাৎ 2000 টাকা যদি আমরা বলি, আপনারা ভর্তি হতে পারবেন। এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ভর্তি হয়ে যেতে পারবেন খুব সহজে। হ্যাঁ, ইনফরমেশন পাওয়া যায় না, আপনাদের ওখানেই দেখেন পিন পয়েন্ট করে দেওয়া আছে পোস্ট, আপনি সেই নাম্বারগুলোতে অবশ্যই বলবেন। রাষ্ট্রবিজ্ঞানে প্রভাষক পদে কত নম্বর পেলে চাকরি হওয়ার সম্ভাবনা থাকে? প্রভাষক পদে আমি এর আগেও বলেছি যে 75+ নাম্বার আপনাকে ক্যারি করতে হবে। আর যদি আপনি খুব সহজে আমি যদি বলি যে আপনি যদি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী যদি ভালোভাবে পড়াশোনা করেন, দিক নির্দেশনামূলক পড়াশোনা করেন, তাহলে এটা মার্ক পাওয়া কিন্তু খুবই সহজ। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স লিখিত কোর্সে আমি তো বলে দিলাম যে লিখিত কোর্সে আমাদের প্রত্যেকটা কোর্সের ভর্তি ফি 1999 টাকা। কত টাকা? আমাদের প্রত্যেকটা কোর্সেরই ভর্তি ফি হচ্ছে 1999 টাকা। সুতরাং এই টাকায় আপনি ভর্তি হতে পারবেন আমাদের প্রত্যেকটা কোর্সেই ভর্তি ফি 1999 টাকা। ঠিক আছে, আপনারা চাইলে এই ফিতে আমাদের এখানে ভর্তি হতে পারেন খুব সহজেই, এবং সময় থাকতে হওয়া উচিত আমি মনে করি। শেষ সময় গিয়ে আফসোস করবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের কোর্স ফি হিস্টোরিয়ার কোর্স আছে, আপনার হিস্ট্রিতে ভর্তি হতে পারেন। আমাদের এখানে প্রত্যেকটা কোর্সেই আছে, আমরা কম বেশি প্রত্যেকটা কোর্সে চালু করেছি। আপনি চাইলে যে কোনো আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্টে খুব সহজে ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি অবশ্যই উপকৃত হবেন। হ্যাঁ, অনেকে কেবল জয়েন করেছেন, অনেকেই অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এবং সবাই আশা করি যে পরীক্ষা নিয়ে একটু সিরিয়াস যদি হতেই হয়, তাহলে ভালো করে পড়াশোনা করে হন, একটা গাইডলাইনের মধ্যে থাকেন, একটা দিক নির্দেশনার মধ্যে থাকেন, তাহলে আশা করা যায় ভালো কিছু হবে। ঠিক আছে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে কোনো একদিন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।